হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। গতকালের চেয়ে মনে হয় মন একটু মোটামুটি কিছুটা ভালো, তাই না? না এখনো শোক আছে? হ্যালো। গতকালের চেয়ে মনে হয় একটু শোক কমেছে নাকি? কি ব্যাপার, কেউ কথা বলতেছে না কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো নিয়ে এত মন খারাপ করে থাকলে হবে বলো? খেলায় তো হার জিত থাকবে। সামনের ম্যাচ ভালো খেলবে, সামনের টুর্নামেন্ট ভালো খেলবে, তাই না? যাই হোক, আজকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে হতে পারে, কি রকম টাইপের প্রশ্ন হতে পারে, এগুলো সম্পর্কে আমি বলবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি বলার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে, সবচেয়ে ভালো হয় যদি তোমরা লিখে নিতে পারো। সব থেকে ভালো হয় যদি তোমরা লিখে নিতে পারো। এমনি শুনলে হয়তো বা মনে নাও থাকতে পারে, কারণ ফাইনাল পরীক্ষা হবে অনেক দেরিতে। আমার পোর্শন থেকে শুধুমাত্র ফাইনাল পরীক্ষা হবে। সেকেন্ড মিডে শুধু আজাদ স্যারের যে পোর্শন, সেই পোর্শনটুকু থাকবে। আমাদের 1 নাম্বার যে চ্যাপ্টার ছিল সেটা ছিল ইন্ট্রোডাকশন টু ফিশিং টেকনোলজি, তাই না? এই কোর্সে FIT 201 কোর্সে আমাদের চ্যাপ্টার 1 ছিল, 1 নাম্বার চ্যাপ্টার ছিল ইন্ট্রোডাকশন টু ফিশিং টেকনোলজি। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, 1 নাম্বার চ্যাপ্টার ছিল ইন্ট্রোডাকশন টু ফিশিং টেকনোলজি। এখান থেকে প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্ন হতে পারে, যেমন ফিশিং টেকনোলজি বলতে আমরা কি বুঝি, ফিশিং টেকনোলজি বলতে তোমরা কি বোঝো, অথবা ফিশিং টেকনোলজির ডেফিনেশন, এবং মাছ ধরার ক্ষেত্রে কি কি ফিশিং প্রিন্সিপাল আছে সেগুলো পয়েন্ট আউট করো। এটা একটা প্রশ্ন হতে পারে যে মাছ ধরার ক্ষেত্রে বা ফিশিং এর ক্ষেত্রে কি কি ফিশিং প্রিন্সিপাল আছে সেগুলো পয়েন্ট আউট করো বা লেখো। সেক্ষেত্রে ফিশিং প্রিন্সিপাল যেগুলো আছে এগুলো তোমাকে লিখতে হবে। এরপরে প্রশ্ন হতে পারে যে ফিশারিজ ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, ফিশারিজ ম্যানেজমেন্ট বলতে কি বোঝো। এরকমও প্রশ্ন হতে পারে যে ফিশারিজ ম্যানেজমেন্টের সাথে ফিশিং টেকনোলজির পার্থক্য কি, ফিশারিজ ম্যানেজমেন্টের সাথে ফিশিং টেকনোলজির ডিফারেন্স কি, ভেরিয়েশন কি, পার্থক্য কি। হ্যাঁ, এরকম প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের পার্থক্য লিখতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে যদি ধরো মার্ক থাকে 2 মার্ক, তাহলে তোমাকে পার্থক্য লিখতে হবে কমপক্ষে 4টা। মার্ক যদি থাকে 2, তোমাকে কমপক্ষে পার্থক্য লিখতে হবে 4টা। আর যদি মার্ক থাকে 1, তুমি পার্থক্য লিখবা জাস্ট 2টা। বোঝা গেল? পার্থক্যগুলো এভাবে আনসার করতে হবে। যদি 1 মার্ক থাকে তাহলে 2টা পার্থক্য লিখলেই হবে। আর 2 মার্ক থাকলে 4টা পার্থক্য লিখতে হবে, 3 মার্ক থাকলে 6টা, এরকম। এরপরে আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে, এই চ্যাপ্টার থেকে, সেটি হচ্ছে ফিশ স্টক সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে ফিশারিজ ম্যানেজমেন্টের ভূমিকা কি। ফিশ স্টক সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে ফিশারিজ ম্যানেজমেন্টের ভূমিকা কি।
আমরা ফিশারিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফিশারিজ ম্যানেজমেন্টটা ছিল এরকম যে ফিশারি ল এবং রেগুলেশন মেনে আমরা যে ফিশিং করি এবং যাতে করে আমাদের ফিশ স্টক সাস্টেইনেবল হয়, তাই না? তাকে আমরা বলেছিলাম ফিশারি ম্যানেজমেন্ট। এবং এখানে স্যার এই কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, ফিশ স্টক সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে ফিশারিজ ম্যানেজমেন্টের ভূমিকা কি? ফিশ স্টক সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে ফিশারিজ ম্যানেজমেন্টের ভূমিকা কি? অথবা এভাবেও এই প্রশ্নটা আসতে পারে, যদি আসে যে ফিশারিজ ম্যানেজমেন্ট ইনশিওরস ফিশ স্টক সাস্টেইনেবিলিটি, এক্সপ্লেইন, এরকম প্রশ্নও হতে পারে। ফিশারিজ ম্যানেজমেন্ট ইনশিওরস ফিশ স্টক সাস্টেইনেবিলিটি, অর্থাৎ ফিশারিজ ম্যানেজমেন্ট ফিশ স্টক সাস্টেইনেবিলিটি নিশ্চিত করে, এটা ব্যাখ্যা করো। এরকম একটা সেন্টেন্স দিয়ে আমি বললাম যে এটা এক্সপ্লেইন করো। হ্যাঁ, তো সেক্ষেত্রে ফিশারিজ ম্যানেজমেন্টের আগে তোমাকে ডেফিনেশনটা দিতে হবে, দেওয়ার পরে ফিশারিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ল এবং রেগুলেশন যেগুলো মানা হয় সেগুলো কিন্তু এখানে আসবে। ল এবং রেগুলেশন গুলো যদি দেই, দিলেই কিন্তু আমরা বলতে পারবো যে এভাবেই ফিশারিজ ম্যানেজমেন্ট ফিশ স্টক সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এভাবেও আমরা বলতে পারি। তাহলে 1 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমরা লিখতে পারছো, তাই না? প্রথমে ছিল ফিশিং টেকনোলজি বলতে আমরা কি বুঝি, এরপর ছিল মাছ ধরার ক্ষেত্রে কি কি ফিশিং প্রিন্সিপাল আছে সেগুলো পয়েন্ট আউট করো অথবা নোট ডাউন করো। এরপর ছিল ফিশারিজ ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, হ্যাঁ, বা তোমরা কি বোঝো। এরপর ফিশারিজ ম্যানেজমেন্টের সাথে ফিশিং টেকনোলজির ডিফারেন্স কি, ভেরিয়েশন কি, সেগুলো লেখো। আর লাস্ট প্রশ্ন বলেছি যে ফিশ স্টক সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে ফিশারিজ ম্যানেজমেন্টের ভূমিকা কি, অথবা যেভাবে আসুক এটি, যে ফিশারিজ ম্যানেজমেন্ট ইনশিওরস ফিশ স্টক সাস্টেইনেবিলিটি, এক্সপ্লেন, যেভাবে আসুক তোমরা আনসার করতে পারবো আশা করি। এরপরের যে চ্যাপ্টারটি ছিল সেটি হচ্ছে ফিশিং গিয়ার্স। ফিশিং গিয়ার্স 2 নাম্বার চ্যাপ্টার ছিল ফিশিং গিয়ার্স। ফিশিং গিয়ার্সেও প্রথমে সংজ্ঞা কিছু পড়তে হবে, আমাদের কিছু সংজ্ঞা আগে জানতে হবে। তবে এই সাবজেক্টের যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে আমি আগেই বলেছি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস এরকম কোনো কোশ্চেন থাকবে না। কোনো শূন্যস্থান অথবা সত্য মিথ্যা অথবা মেসিং বা মাল্টিপল চয়েস এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। ফলে তোমাদেরকে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু পড়ার প্রয়োজন হচ্ছে না। শুধু কোশ্চেন টাইপ থাকবে। হ্যাঁ, শুধুমাত্র কোশ্চেন টাইপ থাকবে। সেক্ষেত্রে ধরো এমন হতে পারে যে কিছু প্রশ্ন ধরো 1 মার্কের করে প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন থাকতে পারে ছোট প্রশ্ন হিসেবে, আর কিছু প্রশ্ন এরকম থাকতে পারে 2 মার্ক, 2.5 মার্ক, 3 মার্ক, এরকম। বোঝা গেল? কোনো শূন্যস্থান, ট্রু ফলস, মাল্টিপল চয়েস বা মেসিং এ ধরনের কোনো প্রশ্ন থাকবে না। তাহলে চ্যাপ্টার 2 তে প্রথমে কিছু সংজ্ঞা আমাদের পড়তে হবে, যেমন ফিশিং গিয়ার্স বলতে আমরা কি বুঝি। তারপর রেস্ট্রিক্টেড ফিশিং গিয়ার্স একটা টার্ম আছে, রেস্ট্রিক্টেড ফিশিং গিয়ার্স। রেস্ট্রিক্টেড ফিশিং গিয়ার্স কি এবং তার এক্সাম্পল তোমরা এটি জানো, তাই না? এরপর আমাদেরকে জানতে হবে, আমরা পড়েছিলাম বিভিন্ন ফিশিং এর ক্লাসিফিকেশন পড়েছিলাম, তাই না? আর্টিসনাল, ট্র্যাডিশনাল, আর্টিসনাল এবং কমার্শিয়াল ফিশিং। এগুলোর ডেফিনেশন কি, প্রত্যেকটা ডেফিনেশন কি, এবং ট্র্যাডিশনাল, আর্টিসনাল এবং কমার্শিয়াল ফিশিং এর স্যার আমার পার্থক্য কি? নেটের একটু সমস্যা হইতেছে, আমি স্যার এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো শুনতে পাইনি। কোনগুলো? এগুলো বলি নাই, এখন বলা শুরু করছি। চ্যাপ্টার 2 তে বলেছিলাম কিছু সংজ্ঞা বলেছিলাম, যেমন ফিশিং গিয়ার্স বলতে কি বোঝো। এরপরে রেস্ট্রিক্টেড ফিশিং গিয়ার্স কি এবং তার এক্সাম্পল। এরপর বলেছিলাম ট্র্যাডিশনাল,
আর্টিসানাল এবং কমার্শিয়াল ফিশিং এর মধ্যে পার্থক্য কি? এই 3 ধরনের যে ফিশিং আছে, 3 ধরনের ফিশিং এর পার্থক্য কি, এটা পড়তে হবে। এরপর ছিল ফিশিং গিয়ার্স এর একটা কমপ্লিট ক্লাসিফিকেশন ছিল, তাই না? ফিশিং গিয়ার গুলোর একটা কমপ্লিট ক্লাসিফিকেশন ছিল, 11 না 12টা এরকম ক্যাটাগরি আছে, তাই না? এগুলোর ক্লাসিফিকেশন তোমাদের পড়তে হবে। যেমন সেইন নেট মনে হয় একটা ক্লাসিফিকেশন, সারাউন্ডিং নেট, ট্রল নেট, এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এগুলোর ভিতরে আবার অনেকগুলো আছে সাব ক্যাটাগরি, তাই না? এগুলো তোমাদের ক্লাসিফিকেশন গুলো পড়তে হবে, অর্থাৎ ফিশিং গিয়ার্স এর ক্লাসিফিকেশন পড়তে হবে। তবে পরীক্ষায় এখানে কোনো ফিশিং গিয়ার্স দিয়ে আমি কখনোই বলবো না যে এটা আইডেন্টিফাই করো বা এই ফিশিং গিয়ারটির নাম কি, এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। বা এরকম ছোট প্রশ্ন অনেক সময় হতে পারে যে বিম ট্রল এবং ওয়াটার ট্রলের মধ্যে পার্থক্য কি, খুবই ছোট প্রশ্ন হতে পারে এরকম। হ্যাঁ, যে বিম ট্রল এবং ওয়াটার ট্রলের মধ্যে পার্থক্য কি। আবার প্রশ্ন এরকমও হতে পারে ট্রলিং এবং ট্রোলিং এর মধ্যে পার্থক্য কি, TRAWLING, আর আরেক ধরনের ট্রোলিং হচ্ছে TROLLING, তাই না? এই 2 ধরনের ট্রোলিং এর ক্ষেত্রে কি কি পার্থক্য আছে? TRAWLING এটাতে কি করা হয়, একটা ট্রলার থেকে ট্রলনেট অপারেট করে যে ফিশিং করা হয় তাকে আমরা বলি TRAWLING, এই ধরনের ট্রলিং। আর TROLLING এই ট্রলিং কি ধরনের, এটি হচ্ছে হুক অ্যান্ড লাইন ফিশিং, এক ধরনের হুক অ্যান্ড লাইন ফিশিং, তাই না? এখানে কি করা হয়, একটা লম্বা রশিতে অনেকগুলো বড়শি সেট করা হয় এবং সেই লম্বা রশিটি একটা স্লো মুভিং ভেসেল থেকে ছেড়ে দেওয়া হয় পানিতে, তাই না? একটা স্লো মুভিং ভেসেল থেকে একটা রশির মাধ্যমে অনেকগুলো বড়শি পানিতে ছেড়ে দেওয়া হয়। এভাবে যে ফিশিং করা হয় তাকে আমরা বলি ট্রলিং, TROLLING। এবং TROLLING এই ধরনের ট্রলিং এর ক্ষেত্রে মেনলি যেসব ফিশ কার্নিভোরাস টাইপের যে ফিশ গুলো, হ্যাঁ, এই মাছগুলোই কিন্তু বেশি ধরা পড়ে, তাই না? এবং ট্রলিং এর ক্ষেত্রে যে মাছগুলো ধরা পড়ে এগুলো ইনজুর্ড হয়, তাই না? যেহেতু বড়শি দিয়ে মাছগুলো ধরা পড়তেছে, ফলে মাছগুলো ইনজুর্ড হয়, ইনজুর্ড হওয়ার সম্ভাবনাটা ইনজুর্ড হয় বেশি। আরো এরকম তোমরা পার্থক্য তৈরি করতে পারো নিজেরা যখন পড়বা। স্যার হ্যাঁ, বা TWL যেটা ওইটা কি বললেন, একটু আরেকবার বললে ভালো হয়। প্রথম কোনটা প্রথমটা হচ্ছে TRAWLING। এটা বলেছি যে ট্রলার থেকে ট্রল নেট ব্যবহার করে আমরা যে ফিশিং করি তাকে আমরা বলি ট্রলিং, TRAWLING। আমি আবারও বলতেছি, ট্রলার হচ্ছে একটা মেকানাইজড ফিশিং ভেসেল, তাই না? ট্রলার থেকে ট্রল নেট ব্যবহার করে মাছ ধরার প্রক্রিয়াকে আমরা বলি ট্রলিং, TRAWLING। এরপরে আছে ফিশিং গিয়ার্স অ্যাক্সেসরিজ বলতে কি বুঝো? ফিশিং গিয়ার্স অ্যাক্সেসরিজ বলতে কি বুঝো? যেমন বিভিন্ন ধরনের ফিশিং গিয়ার্স অ্যাক্সেসরিজ আছে, যেমন ফ্লোট, সিঙ্কার, বয়া, তাই না? ফ্লোট, সিঙ্কার, বয়া, এগুলোর প্রত্যেকটার কাজ কি, ফ্লোটের কাজ কি, সিঙ্কারের কাজ কি এবং বয়ার কাজ কি, এগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপরে আমাদের চ্যাপ্টার ছিল ফিশিং ক্রাফটস অথবা ফিশিং ভেসেল। 3 নাম্বার চ্যাপ্টার ছিল ফিশিং ক্রাফটস অথবা ফিশিং ভেসেল। এই চ্যাপ্টার থেকেও অনেকগুলো প্রশ্ন আছে, যেমন ফিশিং ক্রাফট বা ফিশিং ভেসেল বলতে কি বোঝায়, ফিশিং ক্রাফট অথবা ফিশিং ভেসেল বলতে কি বুঝো, এবং ফিশিং গিয়ার্স এর সাথে ফিশিং ক্রাফটের পার্থক্য কি, ফিশিং গিয়ার্স এর সাথে ফিশিং ক্রাফটের পার্থক্য কি। পার্থক্য আছে, তাই না? অনেক পার্থক্য আছে, পরে পরে তোমরা পার্থক্য আইডেন্টিফাই করবা। এরপরে প্রশ্ন হতে পারে
যে একটি ফিশিং বোটের একটা ফিশিং বোটের বিভিন্ন বডি পার্টস ছবি আর্ট করে দেখাও। একটা ফিশিং বোটের বিভিন্ন বডি পার্টস ছবি আর্ট করে দেখাও। শুধুমাত্র ছবিগুলো আর্ট করতে হবে এবং মার্ক করতে হবে। সেক্ষেত্রে তোমরা নোটে দেখবা বা আমি পড়ানোর সময় বলেছি যে 4টা যে ছবি দেয়া আছে নোটের মধ্যে, তোমরা নোটের মধ্যে দেখবা যে 4টা ছবি দেয়া আছে। সেক্ষেত্রে 4টা ছবি আর্ট করে তোমাকে দেখাতে হবে বিভিন্ন বডি পার্টস গুলো। বোঝা গেল? আর যদি শুধু এরকম চাওয়া হয় যে একটা বোটের যে বিভিন্ন ডিরেকশন আছে, একটা ফিশিং বোটের বিভিন্ন যে ডিরেকশন আছে, 8টা ডিরেকশন আছে, তাই না? এই ডিরেকশন গুলো যদি ছবি আর্ট করে তোমার কাছে যদি বলা হয় যে ছবি আর্ট করে ডিরেকশন গুলো দেখাও, তখন জাস্ট ডিরেকশনের যে ছবিটা আছে ওইটা শুধু আর্ট করে দেখালেই হবে। আর যদি ফিশিং বোটের বিভিন্ন বডি পার্টস এর কথা বলি, তাহলে তোমাকে সবগুলো ছবি আর্ট করে দেখাতে হবে, 4টা ছবি আর্ট করে দেখাতে হবে। স্যার এই প্রশ্নটা একটু আরেকবার বলবেন? প্রশ্ন যদি এরকম হয় যে একটা ফিশিং বোটের বিভিন্ন বডি পার্টস ছবি আর্ট করে দেখাও, হ্যাঁ, সেক্ষেত্রে নোটের মধ্যে দেখবা যে 4টা ছবি আছে। এই চ্যাপ্টারে গেলে দেখতে পাবা ওই টপিকস এর মধ্যে 4টা ছবি ওখানে আছে, বিভিন্ন ধরনের ছবি আছে 4টা। ওই 4টা ছবি তোমাকে আর্ট করে দেখাতে হবে যে কোন অংশের কি 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 নাম। জাস্ট শুধু নোট ডাউন করলেই হবে, ছবিতে দেখালেই চলবে, কোনো বর্ণনার প্রয়োজন নেই। তুমি যদি ছবি আর্ট করতে পারো, বর্ণনা তুমি এমনিই করতে পারবা, তাই না? শুধু ছবি আর্ট করে তোমরা ছবিতে দেখাবা, এরকম যদি প্রশ্ন হয়। আর যদি প্রশ্ন শুধু এরকম হয়, ছোট প্রশ্ন, যে একটা ফিশিং বোটের বিভিন্ন যে ডিরেকশন গুলো আছে সেগুলো ছবি আর্ট করে দেখাও, সেক্ষেত্রে শুধু ডিরেকশনের যে ছবিটা দেয়া আছে, 8টা ডিরেকশনের থাকে ফিশিং বোটের, এই ছবিটা দিলেই হবে। এরপরে এখানে প্রশ্ন হতে পারে, এখান থেকে পড়তে হবে যে ফিশিং ক্রাফটের যে ক্লাসিফিকেশন আছে, ফিশিং ক্রাফট বা ফিশিং ভেসেলের যে ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশন গুলো পড়তে হবে প্রত্যেকটাই। এগুলো ক্লাসিফিকেশন কিন্তু শুরু হয় ট্র্যাডিশনাল ফিশিং ভেসেল থেকে। ফিশিং ভেসেলের ক্লাসিফিকেশন শুরু হয় ট্র্যাডিশনাল ফিশিং ভেসেল থেকে। আবার আর একটা ক্লাসিফিকেশন আছে তোমরা দেখবা, সেটা হচ্ছে কমার্শিয়াল ফিশিং ভেসেল গুলোর আর একটা ক্লাসিফিকেশন আছে, তাই না? এই জন্য পরীক্ষায় কিন্তু বুঝতে হবে যে কি চাওয়া হচ্ছে তোমার কাছে। তোমার কাছে সবগুলো ফিশিং ক্রাফটের ক্লাসিফিকেশন চাওয়া হচ্ছে, না শুধুমাত্র কমার্শিয়াল যে ফিশিং ভেসেল এগুলোর ক্লাসিফিকেশন চাওয়া হচ্ছে? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এর আগে এমনও দেখেছি আমি আমি শুধু চেয়েছি কমার্শিয়াল ফিশিং ভেসেলের ক্লাসিফিকেশন লেখো, আল্লাহর ওয়াস্তে সব ক্লাসিফিকেশন লিখে দিছি, ট্র্যাডিশনাল ফিশিং ভেসেল, আর্টিসানাল ফিশিং ভেসেল, সেগুলোর ডিটেলস লিখছে, এরপর নাম লিখছে। লেখার পরে সময় মনে হয় চলে যাচ্ছে, পরে দেখা যাচ্ছে কমার্শিয়ালটা লিখছে খুবই কম, অথচ প্রশ্নই কিন্তু চেয়েছি কমার্শিয়াল ফিশিং ক্রাফটের ক্লাসিফিকেশন লেখো। বোঝা গেল? এই জন্য প্রশ্ন বুঝে আনসার করতে হবে। স্যার এগুলো শুধু ক্লাসিফিকেশন যখন আমি চাবো, হ্যাঁ, মার্ক হিসাব করে কিন্তু আনসার করতে হবে। স্যার এই আমরা প্রশ্নটার হ্যালো মেয়েরা প্রত্যেকটা ডিটেলসও দিব। হ্যালো, তোমার কথা বুঝতে পারিনি। স্যার বলছি কি যে ক্লাসিফিকেশন চাইলে আমরা কি প্রত্যেকটার আবার ডিটেলসও দিব, মানে না, সব? এইটাই বলতেছি ক্লাসিফিকেশন আমি যদি চাই, হ্যাঁ, সেক্ষেত্রে মার্ক কত এইটা আগে তোমাকে দেখতে হবে। আগে দেখতে হবে মার্ক কত। যদি ধরো একটা ক্লাসিফিকেশন এরকম দেয়া থাকলো যে তুমি বিভিন্ন গিলনেটের ক্লাসিফিকেশন গুলো বর্ণনা করো, গিলনেটের ক্লাসিফিকেশন গুলো বর্ণনা করো, এটা আমি বলেই দিব যেটা বর্ণনা লাগবে, হ্যাঁ। আর যেটা বর্ণনা লাগবে না, শুধু জাস্ট ক্লাসিফিকেশনটা আমি চাবো, তখন তোমাকে জাস্ট ক্লাসিফিকেশনটা শুধু লিখতে হবে। বোঝা গেল? এবং যেটাতে আমি বর্ণনা চাবো না, দেখবা যে সেটার কিন্তু মার্ক খুব কম, তুমি দেখলেই বুঝতে পারবা যেটার মার্ক কম, এটাতে বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক সময় প্রশ্ন যখন তোমরা বুঝতে অসুবিধা হয়, এটা হচ্ছে একবারে শেষ,
চেষ্টা সেটা হলো কিরকম, তুমি ধরতে পারতেছো না যে এই প্রশ্নটার আনসার কতটুকু হতে পারে বা কত প্রথম থেকে আমি লিখবো কিনা, তখন তুমি পাশে মার্ক দেখেও কিন্তু বুঝতে পারবা যে স্যার কত মার্ক দিছে। স্যার যদি বেশি মার্ক দেয়, তুমি ধরে নিবা যে তার মানে কি তোমাকে লিখতে হবে কিন্তু বেশি। আর যদি কম লেখা থাকে, জাস্ট একটা প্রশ্নের ভিতর থেকে অল্প লিখতে হবে, তখন দেখবে যে মার্ক কিন্তু এটাতে কম আছে। টেকনিক্যাল প্রশ্ন কিন্তু মার্ক কম, তার মানে তোমার লেখাও হবে কিন্তু কম। সেক্ষেত্রে কোন অংশটুকু তোমাকে লিখতে হবে সেইটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি শুরু থেকে একবারে বিসমিল্লাহ থেকে শুরু করো, তখন স্যার বুঝবে যে তুমি নোট মুখস্থ করছো, তোমার মার্ক কিন্তু কমবে। আমি কিন্তু বেশি লিখলে মার্ক কিন্তু কম দেব। যা চাওয়া হয়েছে শুধু সেই অংশটুকু লিখতে হবে। এর আগে ফার্স্ট ইয়ারের খাতা দেখতেছি, অনেক স্টুডেন্ট এরকম প্রশ্ন বোঝেনি, না বুঝে অযথা খালি লিখছে আর লিখছে লিখছে আর লিখছে। একটা প্রশ্ন আমি চেয়েছি, তোমাদেরকে বলেও দেই সেটা। এটা কি প্রশ্ন চেয়েছিলাম? আচ্ছা যাই হোক, এখন আমার মনে আসতেছে না। প্রশ্ন না বুঝে এরকম আনসার করলে কিন্তু মার্ক কমবে। প্রশ্ন বুঝে আনসার গুলো করতে হবে। এরপরে এখান থেকে প্রশ্ন হতে পারে যে বিভিন্ন ধরনের ট্রলার্স আছে, তাই না? বিভিন্ন ধরনের ট্রলার্স আছে, যেমন সাইড ট্রলার এবং স্টার্ন ট্রলারের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো। এগুলো আমি নোটের মধ্যে নেই কিন্তু বলেছিলাম, তাই না? সাইড ট্রলার্স এবং স্টার্ন ট্রলার্স এর যে সুবিধা এবং অসুবিধাগুলো লেখো, এটা একটা প্রশ্ন হতে পারে। এরপর এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে, মাল্টিপারপাস ভেসেল বলতে কি বোঝো? মাল্টিপারপাস ভেসেল বলতে কি বোঝো? এবং মাদারশিপ কি? মাদারশিপ কি, এরকম প্রশ্ন হতে পারে। এরপর আরেকটা প্রশ্ন হতে পারে যে ফিশিং ভেসেল ডিজাইন কিভাবে করা হয়? বিভিন্ন যে ফিশিং ভেসেলের যে ডিজাইন গুলো কিভাবে করা হয়? অথবা এই প্রশ্নটা অন্যভাবেও হতে পারে যে ফিশিং ভেসেল ডিজাইনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর বিবেচনা করা উচিত? ফিশিং ভেসেল ডিজাইনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর বিবেচনা করা উচিত? এভাবে প্রশ্নটি হতে পারে। প্রথমটি বলেছি যে ফিশিং ভেসেল ডিজাইন কিভাবে করা হয়। একই, কিন্তু আনসার হবে দুইটার একই, তাই না? এরপরে 4 নাম্বার চ্যাপ্টার আজাদ স্যার মনে হয় পড়িয়েছেন। 4 নাম্বার চ্যাপ্টার ছিল ডিস্ট্রাকটিভ ফিশিং প্র্যাকটিস এন্ড মেথডস। 5 নাম্বার চ্যাপ্টার হবে নেট মেকিং এন্ড মেন্ডিং। নেট মেকিং এন্ড মেন্ডিং। নেট মেকিং হচ্ছে নেট তৈরি কিভাবে করা হয়, আর মেন্ডিং হচ্ছে মেরামত করা হয় কিভাবে। নেট জাল মেরামত করা হয় কিভাবে, সেটি হচ্ছে নেট মেন্ডিং। যেমন এখানে প্রথমেই আছে, এই চ্যাপ্টারে প্রথমেই আছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, তাই না? ফিশিং গিয়ার ম্যাটেরিয়ালস হিসেবে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, যেমন অর্গানিক ম্যাটেরিয়ালস, মেটালিক ম্যাটেরিয়ালস এবং নন মেটালিক ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস। এগুলোর ক্লাসিফিকেশন রাফলি দেয়া আছে, তাই না? এগুলো তোমরা জেনে নিবা। এরপরে আছে কাইন্ডস অফ ফাইবারস ইউজড ইন ফিশারিজ। এই অংশটুকু আসলে প্র্যাকটিক্যালে পড়ানো হয়, এটি প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। কাইন্ডস অফ ফাইবারস ইউজড ইন ফিশারিজ, বিভিন্ন ধরনের যে ন্যাচারাল ফাইবার আছে এবং সিনথেটিক ফাইবার, এগুলো প্র্যাকটিক্যালে ডিটেলস পড়ানো হয়। সুতরাং এই অংশটুকু প্র্যাকটিক্যালের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই না? এরপরে এখান থেকে প্রশ্ন হতে পারে এরকম, আমি বলেছিলাম যে নাইলন হচ্ছে একটা আইডিয়াল ফিশ নেট ফাইবার। এটা জাস্টিফাই ইওর আনসার, তোমার আনসারের পক্ষে যুক্তি দেখাও। হ্যাঁ, নাইলন কেন আইডিয়াল ফিশ নেট ফাইবার? সেক্ষেত্রে নাইলনের যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ, সেগুলো তোমাকে লিখতে হবে। সেগুলো লেখার পরে বলতে হবে যে এইসব বৈশিষ্ট্য থাকার কারণেই নাইলন হচ্ছে একটা আইডিয়াল ফিশ নেট
ফাইবার বা অথবা আইডিয়াল ফিশিং টুয়াইন। এখান থেকে এই প্রশ্নটি ভিন্নভাবেও তো আসতে পারে, যেমন পরীক্ষায় প্রশ্ন আসলো যে রাইট ডাউন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক ফাইবার। ন্যাচারাল ফাইবার এবং সিনথেটিক ফাইবারের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো। ন্যাচারাল ফাইবার এবং সিনথেটিক ফাইবারের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো, এরকম প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে তোমরা দেখবা যে সবগুলোই কিন্তু অসুবিধা। ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে সবগুলোই অসুবিধা এবং সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে লিখবা সবগুলো সুবিধা। সুবিধাগুলো সবগুলোই লিখবা সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে। এটা যে এই বৈশিষ্ট্যগুলো যে শুধু নাইলনের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। এই বৈশিষ্ট্যগুলো যেমন ট্যাট্রন, হ্যাঁ, বা পলিইথিলিন, এগুলো সবগুলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেয়া যাবে। অথবা পরীক্ষায় প্রশ্ন আসলো যে নাইলন এবং কটনের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসলো যে নাইলন এবং কটনের মধ্যে পার্থক্য কি, এরকমও প্রশ্ন আসতে পারে। যেভাবেই আসুক না কেন প্রশ্নটি, আনসার আমার মনে হয় তোমরা দিতে পারবা, তাই না? এটি কি বোঝা গেল? স্যার স্যার ন্যাচারাল ফাইবারের শুধু অসুবিধা লিখবো? ন্যাচারাল ফাইবারের বৈশিষ্ট্য যতগুলো, এগুলো সবগুলোই অসুবিধা। তোমরা এই যে এখানে নাইলনের যে বৈশিষ্ট্যগুলো আছে, এর উল্টো বৈশিষ্ট্যগুলোই হচ্ছে ন্যাচারাল ফাইবারের বৈশিষ্ট্য। আমি আবারও বলতেছি, নাইলনের যে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো যে উল্টা যে বৈশিষ্ট্যগুলো হবে, অপোজিট বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে ন্যাচারাল ফাইবারের বৈশিষ্ট্য। যেমন একটা আমি যদি বলি যে নাইলনের ক্ষেত্রে লেখা আছে নিডস নো প্রিজার্ভেশন। নাইলনের তৈরি নেটের কোনো প্রিজার্ভেশনের প্রয়োজন নেই, প্রিজার্ভেশন এর কোনো প্রয়োজন হয় না। তাহলে ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কি হবে, যে ন্যাচারাল ফাইবারের তৈরি নেটগুলোর সংরক্ষণ প্রয়োজন, তাই না? এরকম। তারপর নাইলনের ক্ষেত্রে লেখা আছে যে মেইনটেইন ইটস স্ট্রেংথ ডিউরিং ইউজ। ব্যবহারের সময় তার স্ট্রেংথ ধরে রাখে। হ্যাঁ, আর ওইটার ক্ষেত্রে ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে লিখবা যে ব্যবহারের সময় নেটের স্ট্রেংথ প্রপারলি ধরে রাখতে পারে না। এরকম বৈশিষ্ট্যগুলো হবে এরকম। বোঝা গেল? পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক আমার মনে হয় আনসার করতে পারবা। এরপরের অংশ ছিল ফিশ নেট ফাইবারের। ফাইবারের অনেকগুলো নাম ছিল, এই নামগুলো জানতে হবে যে ফাইবার কি, ফাইবার কি, ইয়ার্ন কি, স্ট্যান্ড কি, হ্যাঁ, টোয়াইন, কর্ড, এগুলো জানতে হবে। এগুলো জানতে হবে এই কারণে আমরা যে নাম্বারিং সিস্টেম, আমি একটু পরে বলতেছি, নাম্বারিং সিস্টেমটি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে নাম্বারিং সিস্টেম বলতে আমরা কি বুঝি, অথবা কাউন্টিং সিস্টেম, সুতার কাউন্টিং সিস্টেম বলতে তোমরা কি বোঝো এবং কেন কাউন্টিং সিস্টেম করা হয়। সুতার কাউন্টিং সিস্টেম কেন করা হয়? একটা সুতার স্ট্যান্ডার্ড জানার জন্য এবং সুতার গুণগত মান, কোয়ালিটি জানার জন্য কাউন্টিং সিস্টেম করা হয়, তাই না? এবং সুতার ডায়ামিটার মেজার করা যেহেতু অনেক বেশি কঠিন, এই সমস্যার সমাধানের জন্য সুতার কাউন্টিং সিস্টেম করা হয়ে থাকে। এবং কাউন্টিং সিস্টেম দুই ধরনের হয়, তাই না? একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম, ডিরেক্ট মেথড, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট মেথড, ইনডিরেক্ট সিস্টেম। এগুলো ডিটেলস তোমাদেরকে জানতে হবে। ডিরেক্ট মেথড কিভাবে করা হয়, যেমন টেক্সট সিস্টেম কিভাবে করা হয়, লিনিয়ার সিস্টেম কিভাবে করা হয়, লিনিয়ার কাউন্টিং কিভাবে করা হয়, এগুলো নোটে খুব সুন্দর করে আছে, এগুলো জানতে হবে। এরপর আছে ইনডিরেক্ট সিস্টেম, যেমন ইংলিশ কটন কাউন্ট সিস্টেম এবং মেট্রিক সিস্টেম, ইংলিশ লিনিয়ার কাউন্ট সিস্টেম, এগুলো ডিটেলস তোমাদের জানতে হবে। এবং কোন কাউন্টিং সিস্টেমকে কি দিয়ে প্রকাশ করা হয়, যেমন ইংলিশ কটন কাউন্ট সিস্টেমকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এস অথবা NEC দিয়ে, হ্যাঁ, আবার ইংলিশ লিনিয়ার কাউন্টিং কে প্রকাশ করা হয় NEL দিয়ে, তাই না? লিনিয়ার সিস্টেমকে DEN অথবা ক্যাপিটাল D দ্বারাও প্রকাশ করা হয়। হ্যাঁ, এগুলো জানতে হবে, কারণ পরীক্ষায় অনেক সময় ছোট প্রশ্ন যদি এরকম থাকে যে 50S বলতে তুমি কি বোঝো,
অথবা 50 TeX দ্বারা তুমি কি বোঝো, অথবা 50 NEC দ্বারা তুমি কি বোঝো। ফিজিক্সে আমাদের এরকম প্রশ্ন ছিল, তাই না? ফিজিক্সে এরকম প্রশ্ন ছিল পদার্থবিজ্ঞানে, যে এত নিউটন বলতে তুমি কি বোঝো, এত প্যাসকেল বলতে কি বোঝো, তাই না? এরকম এখানে এ ধরনের প্রশ্ন থাকতে পারে। আবার এরকমও থাকতে পারে যে এখানে একটা এক্সপ্লানেশন দেয়া আছে, দেখো, যে 120D/5/3 এরকম প্রশ্ন থাকতে পারে। এরকম যদি থাকে, এটা দ্বারা তুমি কি বোঝো। অথবা 120D এর জায়গায় দেয়া থাকলে 120 TeX, এটা দ্বারা তুমি কি বোঝো। এক্ষেত্রে তোমাকে অবশ্যই এই প্রশ্নটির আনসার সঠিক ভাবে যদি দিতে চাও, 120 TeX বলতে /5/3 এরকম যদি থাকে, প্রথমেই তোমাকে লিখতে হবে যে এটি, এই সুতাটি টেক্সট সিস্টেমে নাম্বারিং করা একটি সুতা, তাই না? এই সুতাটি টেক্সট সিস্টেমে নাম্বারিং করা একটি সুতা, যার 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটা সুতার ওজন হচ্ছে 120 গ্রাম। এভাবে তোমাকে লিখতে হবে, কারণ টেক্সট সিস্টেম বলতে আমরা বুঝি যে 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটা সুতার ওজন কত গ্রাম, সেটি হচ্ছে তার টেক্সট নাম্বার, তাই না? আবার 5 বলতে কি বোঝায়, 3 বলতে কি বোঝায়, এরকম এগুলো তোমাদের জানতে হবে। এগুলো নোটে সুন্দর করে এক্সপ্লানেশন দেয়া আছে, তুমি যদি একটা পারো সবগুলোই পারবা। এরপরে আছে প্রপার্টিজ অর ক্যারেক্টারিস্টিক্স অফ ফিশিং টুয়াইন। প্রপার্টিজ অর ক্যারেক্টারিস্টিক্স অফ ফিশিং টুয়াইন, ফিশিং টুয়াইনের যে বৈশিষ্ট্যগুলো আছে, কি কি বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, এগুলো তোমাদের জানতে হবে। এখান থেকে ছোট প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, এখান থেকে ছোট প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। কখনোই তোমাকে বলা হবে না যে ফিশিং টুয়াইনের বৈশিষ্ট্যগুলো লেখো, হ্যাঁ, এত ডিটেলস প্রশ্ন চাওয়া হবে না, এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে। তারপরে আছে যে নেটিং বলতে আমরা কি বুঝি, এটি একটি ছোট প্রশ্ন হতে পারে। নেটিং বলতে কি বুঝো, এবং মেশ সাইজের ক্ষেত্রে কিভাবে মেশ সাইজ ডিটারমিনেশন করা হয় সেই মেথড গুলোর নাম লেখো। এবং স্ট্রেসড মেজার কিভাবে করা হয়, তাই না? স্ট্রেসড মেজারের মাধ্যমে মেশ সাইজ কিভাবে ডিটারমিনেশন করা হয়। এই যে এখানে যে ছবিটা দেয়া আছে, হ্যাঁ, এরকম লেখার পরে এরকম ছবিটা তোমরা দিবা যদি আসে প্রশ্ন। এরপরে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ নেটিং বাই টাইপ অফ নট। নটের উপর ভিত্তি করে নেটিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নটেড নেটিং, যে নেটিং এর ক্ষেত্রে গিট্টু থাকে, যে নেট গুলোতে গিট্টু থাকে সেগুলোকে আমরা বলি নটেড নেটিং। আরেক ধরনের নেটিং হচ্ছে নটলেস নেটিং, এগুলোতে কোনো গিট্টু থাকে না। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নটেড নেটিং এবং নটলেস নেটিং এর বৈশিষ্ট্য কি, অথবা প্রশ্ন আসতে পারে নটেড নেটিং এবং নটলেস নেটিং এর মধ্যে পার্থক্য কি। এরকমও প্রশ্ন হতে পারে যে নটেড নেটিং এবং নটলেস নেটিং এর মধ্যে পার্থক্য কি। অথবা প্রশ্ন এরকম হতে পারে যে নটেড নেটিং এবং নটলেস নেটিং এর সুবিধা এবং অসুবিধা কি, সুবিধা এবং অসুবিধাগুলো লেখো। এই ধরনের যদি প্রশ্ন আসে, তোমাকে আগে নটেড নেটিং এর যে সুবিধা এবং অসুবিধাগুলো আছে এগুলো আগে লিখতে হবে, তারপরে নটলেস নেটিং এর সুবিধা এবং অসুবিধাগুলো লিখতে হবে, কোনগুলো সুবিধা এবং কোনগুলো অসুবিধা। এই প্রশ্নটি কি বোঝা গেল? আমার মনে হয় বুঝতে পারছো। এরপরের প্রশ্ন এরকম হতে পারে যে ফিশিং গিয়ারের এফিসিয়েন্সি কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা ফিশিং গিয়ারের কর্মদক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি কি কি ফ্যাক্টরস এর উপর নির্ভর করে, সেই ফ্যাক্টর গুলোর লেখো। অনেকগুলো এখানে ফ্যাক্টর আছে, 13-14টা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলোর নাম লিখতে হবে। এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে এই ফ্যাক্টর গুলোর শুধুমাত্র নাম লিখতে হবে, কোনো বর্ণনার প্রয়োজন নেই। এরপরে এখান থেকে প্রশ্ন এরকম হতে পারে যে
ফিশিং গিয়ার্সের যে বিভিন্ন ধরনের নেটিং ম্যাটেরিয়ালস সিলেকশনের ক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করা হয়? ফিশিং গিয়ার্সের নেটিং ম্যাটেরিয়ালস চয়েসের ক্ষেত্রে হ্যাঁ কি কি বিষয় কনসিডার করা হয়? অথবা প্রশ্নটি এরকম হতে পারে যে নেটিং ম্যাটেরিয়ালস চয়েস এবং সিলেকশন কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে? নেটিং ম্যাটেরিয়ালস চয়েস এবং এর সিলেকশন কি কি ফ্যাক্টরস এর উপর নির্ভর করে? যেমন বিভিন্ন ধরনের নেটিং ম্যাটেরিয়ালস এর আগে আমি বললাম, তাই না? অর্গানিক ম্যাটেরিয়ালস, ইনঅর্গানিক, মেটালিক ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে, তাই না? এই নেটিং ম্যাটেরিয়ালস এর যে সিলেকশন সেগুলো কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেই ফ্যাক্টরগুলোর নাম লেখো। এখানে 8টা ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো শুধু নাম লিখতে হবে, কোনো বর্ণনা দেবার প্রয়োজন নেই। এরপরে যে জিনিসগুলো তোমাদের আমি বলেছিলাম সেগুলো বলেছিলাম তোমাদের জানার জন্য, তাই না? যেমন স্পেসিফিকেশন অফ নেটিং ইয়ার্নস, এগুলো জানার জন্য বলেছিলাম। এখান থেকে প্রশ্ন হবে না, এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। স্যার ওই যে স্টেজ মেজার মেথড যেটা আছে হ্যাঁ, ম্যাথ সাইজের, ওইটাতে তো চিত্র আছে স্যার 3টা না 4টা, সবগুলো হবে। কোনটা? স্ট্রেস মেজারে একটা পিকচার আছে মনে হয়। এই যে তুমি এখানে সাইজ অফ মেশের যে পিকচারটি আছে, এইটাই হচ্ছে স্ট্রেস মেজারের পিকচার। তুমি দেখবা যে নেটিং এর যে টপিকসটা আছে সেখানে সাইজ অফ মেশ, এই টপিকস এর ভিতরে দেখবা যে দুইটা মাত্র পাশাপাশি ছবি দেয়া আছে। এই ছবিগুলোই হচ্ছে স্ট্রেস মেজারের ছবি। এই দুটো ছবি দিলেই হবে, তোমরা এরকম ছবি দিলেই হবে। এর পরের যে চ্যাপ্টার সেটি হচ্ছে কমার্শিয়াল ফিশিং। কমার্শিয়াল ফিশিং অথবা সি ফিশিং। এখানে প্রথমেই আমাদের জানতে হবে কমার্শিয়াল ফিশিং কি। কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং বলতে কি বোঝো? এই চ্যাপ্টারের শুরুতেই জানতে হবে কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং বলতে কি বোঝো। এটা আমরা জানি, তাই না? 2 নম্বর চ্যাপ্টারে পড়েছি। এরপরে এখানে আছে ট্রলিং, TRAWLING, এই ধরনের ট্রলিং সম্পর্কে ডিটেলস বলা আছে, তাই না? এবং অন্যান্য যে কমার্শিয়াল ফিশিং মেথডস যেগুলো আছে সমুদ্রে করা হয় সেগুলো এখানে ডিটেলস দেয়া আছে। যেমন ট্রলিং এর ক্ষেত্রে ট্রলিং বলতে আমরা কি বুঝি, তারপর ট্রলার কি, ট্রলার বলতে আমরা কি বুঝি, এগুলো খুবই ছোট প্রশ্ন হতে পারে। এবং ট্রলিং এর যে ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ 5 ধরনের ক্লাসিফিকেশন আছে। অন দা বেসিস অফ অপারেশন, হ্যাঁ তারপর আছে অন দা বেসিস অফ ইকুইপমেন্ট অ্যাটাচড টু ইট ট্রল নেট। এরকম 5 ধরনের ট্রলিং এর ক্লাসিফিকেশন আছে। এগুলো তোমাকে লিখতে হবে। যদি প্রশ্ন আসে যে ট্রলিং এর ক্লাসিফিকেশন লেখো, তাহলে এগুলোর নাম লিখতে হবে। আর যদি বর্ণনা করতে বলা হয় তাহলে একটু করে লেখার পর বর্ণনা করতে হবে। কিন্তু যদি ট্রলিং এর ক্লাসিফিকেশন আসে আর তোমরা যদি আবার ট্রল নেটের ক্লাসিফিকেশন দাও তাহলে কিন্তু হবে না। বোঝা গেল কি আমি তোমাদের কি বলেছি? যদি ট্রলিং এর ক্লাসিফিকেশন পরীক্ষায় ধরো আসে, তোমরা যদি লেখো ট্রল নেটের ক্লাসিফিকেশন 2 নাম্বার চ্যাপ্টার থেকে, তাহলে কিন্তু হবে না। আবার যদি ট্রল নেটের ক্লাসিফিকেশন আসে তখন তুমি ট্রলিং এর ক্লাসিফিকেশন দিয়ে রাখছো, সেটাও কিন্তু হবে না। বোঝা গেল? ট্রলিং বলতে আমরা পুরো ফিশিং এর সিস্টেমটাকে বলতেছি, আর ট্রল নেট হচ্ছে শুধু নেটটাকে আমরা বলতেছি, তাই না? ওখানে কিন্তু ট্রলার অংশটুকু নেই, এটা বুঝতে হবে আগে। এরপরে একটা ট্রল নেটের বিভিন্ন যে বডি পার্টস আছে,
একটা ট্রল নেটের বিভিন্ন যে বডি পার্টস আছে সেই বডি পার্টস গুলো ছবি আর্ট করে দেখাও। হ্যাঁ, এরকম প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে যদি শুধু ট্রল নেটের বডি পার্টস চাওয়া হয় তখন তোমাকে এই যে টোয়িং র্যাপ থেকে শুরু করে একবারে কোঅর্ডিনেট নট পর্যন্ত এই অংশটুকু শুধু ছবি আর্ট করে বিভিন্ন বডির অংশগুলো ইন্ডিকেট করতে হবে। আমি আবারও বলতেছি, যদি ট্রল নেটের বিভিন্ন বডি পার্টস চাওয়া হয় তাহলে টোয়িং র্যাপ থেকে শুরু করে একবারে কোঅর্ডিনেট নট পর্যন্ত, তার মানে তখন আর ওই যে তখন আর উপরের যে অংশটুকু আছে ভ্যাসেলের যে অংশটুকু বা হুইন্স, ফোরক্যাস্টেল, ফরওয়ার্ড গেল, আফটার গেল, হুইল হাউস, এগুলো থাকবে না, কারণ এগুলো হচ্ছে ট্রলারের অংশ, তাই না? এগুলো হচ্ছে ট্রলারের অংশ। আর যদি পরীক্ষায় প্রশ্ন এরকম হয় যে ট্রল নেট এবং ট্রলারের বিভিন্ন বডি পার্টস ছবি আর্ট করে দেখাও, তাহলে তোমাকে ট্রলারের অংশগুলোও থাকবে আবার ট্রল নেটের অংশগুলোও থাকবে, তাই না? প্রশ্ন বুঝে আনসার করতে হবে। যদি সবগুলো দিয়ে রাখো তাহলে মার্ক কমে যাবে। বা এখান থেকে এরকমও প্রশ্ন হতে পারে যে বিভিন্ন ছোট প্রশ্ন হতে পারে যে কোঅর্ডিনেটের কাজ কি, বা স্প্লিটিং স্ট্র্যাপের কাজ কি, তাই না? বুল রুপের কাজ কি, ওয়াটার বোর্ডের কাজ কি, বা হুইন্স এর কাজ কি, ফরওয়ার্ড গেল, আফটার গেলোর কাজ কি, এরকম প্রশ্ন হতে পারে। এরপরে এখান থেকে প্রশ্ন এরকম হতে পারে যে একটা বটম ট্রল নেট কিভাবে অপারেট করা হয়, তাই না? একটা বটম ট্রল নেট অপারেট করে কিভাবে মাছ ধরা হয়। যদি এরকম প্রশ্ন আসে তাহলে তোমাকে দুইটা ভাগে ভাগ করা হয় বটম ট্রল নেটের অপারেশনকে। একটা হচ্ছে সেটিং দা গিয়ার, প্রথমে ট্রল নেটকে পানিতে ফেলতে হয়, তাকে আমরা বলি সেটিং দা গিয়ার, তাই না? এরপরে একটা নির্দিষ্ট সময় পরে ট্রল নেটকে পানি থেকে ফিশিং ভেসেল অর্থাৎ ট্রলারে তুলতে হয়, তাকে আমরা বলি হলিং দা গিয়ার। যদি অপারেশন চাওয়া হয় পুরোপুরি সেক্ষেত্রে হয়তো বা মার্ক বেশি থাকবে। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমাকে সেটিং দা গিয়ার এবং হলিং দা গিয়ার দুইটাই কিন্তু লিখতে হবে। আবার অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এরকমও থাকতে পারে যে শুধুমাত্র তোমাকে ধরো যদি এরকম বলে যে একটা ট্রল নেট কিভাবে পানিতে সেট করা হয়, পানিতে কিভাবে ফেলানো হয়, এই অংশটুকু শুধু লেখো, তখন তোমাকে শুধুমাত্র সেটিং দা গিয়ার এই অংশটুকু লিখলেই হবে। অথবা কিভাবে পানি থেকে তোলা হয়, পানি থেকে একটা ট্রল নেট কিভাবে ট্রলারের মধ্যে তোলা হয়, এই অংশটুকু যদি চাওয়া হয় সেক্ষেত্রে শুধুমাত্র হলিং দা গিয়ার এই অংশটুকু লিখতে হবে। বোঝা গেছে? এটি কি বুঝতে পারছো তোমরা? যদি শুধুমাত্র পানি থেকে কিভাবে তোলা হয় এই অংশটুকু যদি চাওয়া হয় তাহলে তোমাকে হলিং দা গিয়ার এই পোর্শনটুকু লিখতে হবে। তখন এই যে সেটিং দা গিয়ার এই অংশটুকু আর লিখবে না কেউ। আর যদি শুধু সেটিং চাওয়া হয় তাহলে এই সেটিং এর অংশটুকু শুধু লিখবে, আর হোলিং তখন আর লিখতে হবে না। এরপরে পার্টস ট্রেনিং আছে, গিল নেটিং, এগুলো আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এগুলো লেস ইম্পর্টেন্ট, তাই না? তবে এইটা তোমরা একটু দেখতে পারো যে পার্টস ট্রেনিং এর ক্ষেত্রে পার্টস ট্রেনিং এ কিভাবে মাছ ধরা হয় এর ফিশিং মেথডটা, পার্টস ট্রেনিং এর কিভাবে মাছ ধরা হয় ফিশিং মেথড এখানে আছে। একটা 3টা সেন্টেন্সের একটা ফিশিং মেথড আছে, এটা তোমরা একটু পড়বা। আর গিল নেটিং, সারফেস গিল নেট, মিড ওয়াটার গিল নেট, এগুলো আমরা জানি, তাই না? এগুলো চ্যাপ্টার 2 থেকে আমরা এগুলো জানি। ট্র্যাপিং আমরা জানি। এখান থেকে তোমাদের পড়তে হবে স্কুইড জিগিং। হ্যাঁ, স্কুইড কিভাবে ধরা হয়, স্কুইড, পানি থেকে স্কুইড কিভাবে ধরা হয় এটা তোমাদেরকে জানতে হবে। এরপরে আছে ইলেকট্রোফিশিং। ইলেকট্রোফিশিং তোমাদেরকে জানতে হবে। ইলেকট্রোফিশিং এর মাধ্যমে কিভাবে মাছ ধরা হয়, ইলেকট্রোফিশিং এর মাধ্যমে কিভাবে মাছ ধরা হয়, এটি প্রশ্ন আসতে পারে এভাবেও। অথবা প্রশ্ন এভাবেও আসতে পারে যে ইলেকট্রোটেক্সিস বলতে তুমি কি বোঝো, ইলেকট্রোটেক্সিস বলতে কি বোঝো, এরকম ছোট প্রশ্ন আসতে পারে। অথবা ওসিলোটেক্সিস বলতে কি বোঝো, এরকম ছোট প্রশ্ন আসতে পারে।
অথবা ইলেকট্রোটেক্সিস এবং অসিলোটেক্সিসের মধ্যে পার্থক্য কি, এরকম প্রশ্ন হতে পারে। তো আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, তাই না? এরপরে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, নেভিগেশন ইন ফিশিং। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমাদের 8 নাম্বার চ্যাপ্টার ছিল নেভিগেশন ইন ফিশিং। এখানে প্রথমেই জানতে হবে নেভিগেশন কি, প্রথমে জানতে হবে হোয়াট ইজ নেভিগেশন অথবা ডিফাইন নেভিগেশন, এটি জানতে হবে। তারপরে জানতে হবে যে নেভিগেশনের অবজেক্টিভস কি কি, নেভিগেশনের কি কি অবজেক্টিভস আছে, 4টা অবজেক্টিভস আছে, এগুলো জানতে হবে। এরপরে আছে ফিশ লোকেশন, তাই না? ফিশ লোকেশন কি, প্রথমে জানতে হবে ফিশ লোকেশন কি, এবং ফিশ লোকেশনের যে বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে এগুলোর নাম জানতে হবে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরের যে বর্ণনাগুলো আছে এগুলো জানতে হবে। ফিশ লোকেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্যাক্টর সম্পর্কে এখানে আছে, এই ফ্যাক্টরগুলোর বর্ণনা তোমাদেরকে জানতে হবে। তবে পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন হয় এই ফ্যাক্টরস গুলো সম্পর্কে, তাহলে কখনোই এই সবগুলো ফ্যাক্টর একসঙ্গে হয়তোবা চাওয়া হবে না, হয়তোবা 2টা ফ্যাক্টর অথবা 3টা ফ্যাক্টর এরকম নাম ধরে তোমাদেরকে বলা হবে যে এই ফ্যাক্টর গুলোর ফিশ লোকেশনের ক্ষেত্রে এই ফ্যাক্টর গুলোর ইনফ্লুয়েন্স কেমন অথবা কিভাবে প্রভাবিত করে, ফিশ লোকেশনকে এই ফ্যাক্টর গুলো কিভাবে প্রভাবিত করে, এরকম 2টা বা 3টা ফ্যাক্টর সম্পর্কে ডিটেলস চাওয়া হতে পারে, তাই না? এদের মধ্যে সব থেকে সিম্পলেস্ট এবং ইজিয়েস্ট মেথড হচ্ছে ফিশ লোকেশনের ক্ষেত্রে প্লাঙ্কটন মনিটরিং, তাই না? প্লাঙ্কটন মনিটরিং হচ্ছে সব থেকে মানে ইজি এবং সিম্পল একটা মেথড ফিশ লোকেশনের ক্ষেত্রে। আমরা যদি শুধু প্লাঙ্কটনটাই মনিটরিং করি তাহলে আমরা সহজেই ফিশ লোকেশন সম্পর্কে একটা ধারণা পাবো। এরপরে এখান থেকে এগুলো কি তোমাদের আমি পড়াইছি, এই যে রেডিও ডিরেকশন ফাইন্ডার, তারপর রাডারের কাজ কি, হ্যাঁ এগুলো কি বলেছি নাকি তোমাদের? না স্যার, হ্যাঁ, এই অংশটুকু কি পড়ানো হয়েছে না বাদ দিয়েছিলাম? বাদ দিয়েছিলেন পড়ানো। হ্যাঁ, কিছুই বলিনি এগুলো থেকে? না তো স্যার, দাঁড়ান। মঞ্জিয়া বলো, রনি আছো নাকি? রনি, জি স্যার। এই অংশটুকু কি আমি পড়াইছি তোমাদের? এই যে ইলেকট্রনিক ইকুইপমেন্ট ফর ফিশ ফাইন্ডিং টেকনিক্স, রেডিও ডিরেকশন ফাইন্ডার আরডিএফ, রাডারের কাজ কি, যাই হোক এখান থেকে তোমরা প্রত্যেকটা শুধু কাজ জানবা, আরডিএফ এর কাজ কি, রাডারের কাজ কি, হ্যাঁ, তারপর ডেকা নেভিগেটর সিস্টেমের কাজ কি, শুধু কাজগুলো জানলেই হবে। লরানের কাজ কি, এরকম শুধু কাজগুলো জানলেই হবে এখান থেকে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট টপিকস আছে এখানে, ফিশ ডিটেকশন, তাই না? ফিশ ডিটেকশন বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ ফিশ ডিটেকশন, এবং ফিশ লোকেশন এবং ফিশ ডিটেকশনের মধ্যে পার্থক্য কি, ফিশ লোকেশন এবং ফিশ ডিটেকশনের মধ্যে কি কি পার্থক্য আছে, ফিশ ডিটেকশন কিভাবে করা হয়, 3টা মেথড আছে, তাই না? এই মেথডগুলোর নাম জানতে হবে। তারপরে ফিশ ফাইন্ডারের কাজ, এবং এখানে আরো প্রশ্ন আছে যে সোনার এবং ইকো সাউন্ডারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সোনার এবং ইকো সাউন্ডার, সোনার অথবা ইকো সাউন্ডার কিভাবে কাজ করে, এরকম যদি প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে এই যে নোটের মধ্যে তোমরা দেখবা the principle on which echo sounder and sonar works is based on the propagation of sound, এখান থেকে কিন্তু শুরু হবে তোমাদের এটা।
এখান থেকে তোমাদের এই আনসারটি শুরু হবে এবং শেষে যে লেখা আছে ইকোগ্রাম অর সোনোগ্রাম ডিপেন্ডিং আপন দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড, এই অংশ পর্যন্ত তোমাদেরকে এটি লিখতে হবে। যদি ওয়ার্কিং প্রিন্সিপাল আসে সেক্ষেত্রে এই সোনার এবং ইকো সাউন্ডারের যে কাজের মূলনীতি এই অংশটুকু লিখতে হবে, এতটুকু আনসার দিলেই হবে। আর যদি প্রশ্ন আসে এভাবে যে সোনার বা ইকো সাউন্ডারের যে মেজর কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট গুলোর কাজ কি, সেক্ষেত্রে তোমাকে ট্রান্সমিটারের কাজ কি, ট্রান্সডিউসারের কাজ কি, রিসিভারের কাজ কি, রেকর্ডারের কাজ কি, এগুলো লিখতে হবে। যদি সরাসরি আমি মেজর কম্পোনেন্টের কাজ চাই সোনার এবং ইকো সাউন্ডারের, তাহলে তোমাকে শুধুমাত্র তখন ট্রান্সমিটার, ট্রান্সডিউসার, রিসিভার, রেকর্ডার এগুলোর কাজ লিখতে হবে, অর্থাৎ এই অংশ থেকে তোমাকে এগুলো লিখতে হবে। আর যদি ওয়ার্কিং প্রিন্সিপাল চাওয়া হয় তাহলে তোমাকে উপরের অংশটুকু লিখতে হবে। এখানে কিন্তু এই যে ট্রান্সমিটারের কাজ কি, ট্রান্সডিউসারের কাজ কি, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? জি স্যার। এবং ফিশ লোকেশন এবং ফিশ ডিটেকশনের মধ্যে পার্থক্য কি? অথবা এখান থেকে ছোট একটা প্রশ্ন হতে পারে, যেমন এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল একটা জিনিস দেয়া আছে, হয়ে গেল যেমন পরীক্ষায় প্রশ্ন দেয়া থাকলো যে শব্দের গতিবেগ, হ্যাঁ শব্দের একটা গতিবেগ দেয়া থাকলো সাপোজ যে 1300 বা 1500 মিটার পার সেকেন্ড, এবং শব্দ তরঙ্গ ট্রান্সমিটিং এবং রিসিভিং এর মধ্যবর্তী সময় একটা দেয়া থাকলো, ট্রান্সমিটিং এবং রিসিভিং এর মধ্যবর্তী একটা সময় দেয়া থাকলো ধরো 6 সেকেন্ড। যদি এরকম হয় তাহলে মাছের ঝাঁকটি কত দূরে আছে, এরকম প্রশ্ন যদি থাকে তাহলে একটা এখানে সূত্র দেয়া আছে, তাই না? যে depth or location of fish school is determined by multiplying the speed of sound, শব্দের যে গতিবেগ এর সাথে যে সময়টা দেয়া থাকবে টোটাল সময়ের অর্ধেক সময় দিয়ে হিসাব করতে হবে, তাই না? টোটাল সময়ের অর্ধেক সময় দিয়ে হিসাব করতে হবে। এখানে এই যে লেখা আছে দেখো, মাল্টিপ্লাইং দ্য সাউন্ড স্পিড ইন ওয়াটার উইথ দ্য হাফ অফ টাইম ডিউরেশন বিটুইন দ্য ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং বিমস। হ্যাঁ, শব্দ তরঙ্গ পানিতে সেন্ড করার যে টাইম এবং রিসিভ হয়ে প্রতিধ্বনি হয়ে যে ফেরত আসে টোটাল যে সময়টুকু আছে এর অর্ধেক সময় ধরে হিসাব করতে হবে। সেক্ষেত্রে ধরো শব্দের গতিবেগ দেয়া থাকলো যে 1500 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের গতিবেগ 1500 মিটার পার সেকেন্ড, এবং শব্দ প্রতিধ্বনি হয়ে যাওয়া এবং শব্দ ট্রান্সমিটিং হয়ে যাওয়া এবং রিসিভিং হয়ে আসা মধ্যবর্তী টাইম দেয়া থাকলো সাপোজ 4 সেকেন্ড। সেক্ষেত্রে ফিশ স্কুলটি কত গভীরে আছে, তখন শব্দের গতিবেগ 1500 মিটার পার সেকেন্ড, এর সাথে গুণ হবে 4 সেকেন্ড বলেছিলাম, এজন্য হিসাব করার সময় তোমাকে দিতে হবে 2 সেকেন্ড, তাই না? তোমাকে দিতে হবে 2 সেকেন্ড দিয়ে হিসাব করতে হবে অর্ধেক সময়। তাহলে 2 গুণন 1500, অর্থাৎ 3000 মিটার ডেপথে ফিশ স্কুলটি আছে। এরকম ছোট প্রশ্ন হতে পারে। তাহলে চ্যাপ্টার মনে হয় শেষই হয়ে গেল, এই চ্যাপ্টারও শেষ, তাই না? সবগুলোই মোটামুটি বলেছি তোমাদের। এরপর পরীক্ষা আর খারাপ হবার কথা না, কোনোভাবেই আর পরীক্ষা খারাপ হবার কথা না।
আর কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, না স্যার, না স্যার। সবগুলো বলেছি, এইগুলো যদি ভালো করে পড়ো তাহলে আমার মনে হয় পরীক্ষা খুব ভালো হবে, কারণ যেগুলো আমি বলেছি এর গুলো এখান থেকে সব প্রশ্ন হবে, বা প্রশ্ন অনেক সময় কারণে তোমরা যদি খারাপ করো, আমার ফার্স্ট ইয়ারে স্যার কথা আটকায় আসতেছে, বুঝতেছি না। করতেছে, কিছুই লেখেনি। তুমি চিন্তা করতে রিপ্রেজেন্টেটিভকে ফোন দিলা, নিরাপদে থাকিও, আমার জন্য দোয়া করিও। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার।